নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের বর্তমান সময়ে অনেক নেসেসিটিস এর মধ্যে লোন শব্দটা একটা নেসেসিটি হয়ে গেছে। লোনের নেওয়ার প্রয়োজন, তার সঙ্গে ভেরিফিকেশনের ঝামেলা, এছাড়াও আরো অন্যান্য প্রশ্ন লোনের ক্ষেত্রে অনেকের মাথায় আসে। বিশেষ করে ডকুমেন্টেশন থেকে শুরু করে কি কি রেস্ট্রিকশনস আছে, গাইডলাইন্স, টার্মস, হিডেন টার্মস, সবকিছু মিলিয়ে অনেকের মনে নানান প্রশ্ন থাকে। এবং যদি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় তাহলে এই বিষয়টা আরো বেশি করে পরিষ্কার হতে পারে এবং তার সাথে বিষয় অর্থাৎ ট্রানজাকশনটা অনেকটাই সেফ এবং তার সাথে সাথে ট্রান্সপারেন্ট হতে পারে। আজকে এই প্রসঙ্গে অর্থাৎ এই লোনের প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং জেনে নেব এর বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে। আমার সঙ্গে রয়েছেন এম অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে অ্যাডভোকেট সুদেষ্ণা দাশগুপ্ত। অনেক অনেক স্বাগত ম্যাম। যেমনটা বললাম যে এখনকার দিনে লোন একটা নেসেসিটি হয়ে গেছে। একটা সময় বোধহয় লাক্সারি ছিল, এখন প্রত্যেকের ওপরই একটা দিন দিন লোনের চাপ বাড়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রথমে এটা দিয়ে শুরু করব, যেহেতু আপনি এম অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে রয়েছেন, এই ফার্ম কোন কোন সার্ভিসেস দিচ্ছে, কি কি ফ্যাসিলিটিস রয়েছে, এইটা দিয়ে শুরু করে আমরা আস্তে আস্তে বিষয়ে ঢুকবো। হ্যাঁ, আমাদের অ্যাসোসিয়েশন হলো একটা ল ফার্ম যেটা ব্যাংকের লোনের উপর কাজ করে। যেমন কি লোন, ধরুন কোনো মানুষের লোনের প্রয়োজন হলো, সে ব্যাংকের কাছে যাবে, লোন নেওয়ার জন্য যাবে। লোন দিতে গেলে ব্যাংকের লিগ্যালের একটা স্যাংশন প্রয়োজন হয়। লিগালি স্যাংশন ছাড়া লোন দেওয়াটা ব্যাংকের পক্ষে সম্ভব নয়। সেই লিগালি স্যাংশনটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে হয়। আমাদের ফার্মের কাজ হলো এই লোনের লিগাল প্রসিডিওর গুলো ঠিকঠাক আছে কিনা, লিগালি সবকিছু ঠিকঠাক হয় কিনা, লিগালি প্রপারলি ব্যাংক লোনটা দেবে কিনা, সের উপরে বিবেচনা করাটাই হলো আমাদের ফার্মের কাজ। ওকে, এটা একটা ভীষণ নতুনত্ব বিষয়, মানে ব্যাংকিং এ স্পেশালাইজেশন, মানে এই লিগ্যাল বিষয়টা অনেকেই এই সম্পর্কে জানেন না এবং অনেকেই এক্সপ্লোর করেন না। সুতরাং এই বিষয়টাকে বেছে নিলেন কেন, এটা যদি জিজ্ঞেস করি। না, এটা বেছে নিলাম মানে কি, এটা আমাদের কাজ হয়, বেছে নিলাম, ভালো লাগে। কাজ তো ভালো লাগার জন্যই বেছে নেওয়া। আমরা যেমন এই অ্যাসোসিয়েশনে ব্যাংকের লোনের উপর কাজ হয়, সেরকম আমরা ক্রিমিনাল কেসও করি। আমরা তো আইনজীবী, আমাদের কাছে কোনো কাজ বেছে নেওয়া বলে কিছু হয় না। আইনজীবীরা যে কাজ পারবে সে কাজই করতে হবে, সর্বঘাটের কাঠালি গলা, সব কাজ করতে হবে। তো আমাদের ফার্মটা বেসিক্যালি লোনের উপর কাজ করে। এই ফার্ম, যদি আপনি অ্যাসোসিয়েশনের ব্যাপারে জানতে চান, সেটা বেসিক্যালি লোনের উপর কাজ করে। আমরা ইন্ডিভিজুয়ালি সব কাজই করি। ইন্ডিভিজুয়ালি যদি অ্যাডভোকেট বলে দেখতে চান, আমরা সব কাজই করি, কেসও করব, সবই করব। ক্রিমিনাল কেসের ক্ষেত্রে আপনাকে, আপনার যে চেম্বার রয়েছে আলিপুরে, ক্রিমিনাল কেসে আমাদের আলিপুরে আমরা প্র্যাকটিস করি। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে পারি, সব জায়গায় আমরা যাই, কিন্তু আমাদের ফার্মটা বেসিক্যালি লোনের উপর কাজ করে। ফার্মের যে কাজটা হয়, লোন যখন ব্যাংক লোন দেবে, সেই লোনের লিগ্যাল প্রসিডিওর কি হবে না হবে সেগুলো দেখে নেওয়া হলো এই ফার্মের কাজ। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কোন কোন কাগজ বা কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে পাঠানো হয়? হ্যাঁ, ধরুন একটা মানুষ যদি, সাপোজ আমি যদি একটা লোনের জন্য ব্যাংকের কাছে অ্যাপ্লিকেশন দিই, তাহলে আমরা অ্যাপ্লিকেশন দেবো। ধরুন আমার একটা ফ্ল্যাটের প্রয়োজন হলো, কি আমার একটা জমির প্রয়োজন হলো, কি আমার একটা দোকানের প্রয়োজন হলো, আমি ব্যাংকের কাছে যাব লোনের জন্য। আমি বলবো, ব্যাংক প্রথমেই দেখতে চাইবে যে আমার কি কি ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশন গুলো আমি ব্যাংকে দেবো। এবার দেখুন, ডকুমেন্টেশন ঠিক না ভুল, কোনো ডকুমেন্ট ঠিক না ভুল, সেটা কে বিচার করবে? সেটা তো সাধারণ মানুষ বা ব্যাংকের মানুষের কথা লিগালি বিচার করাটা পসিবল নয়। সেই ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, সেই লিগালি বিচার করাটাই আমরা করি, যে ডকুমেন্টগুলো প্রপার আছে কিনা। যে ডকুমেন্টগুলো দেওয়া হয় লোনের জন্য, যে ডকুমেন্ট প্রয়োজন হয়, যে ডকুমেন্ট কাস্টমাররা সাবমিট করে, সেই ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা, সেটাই আমরা লিগালি ঠিক আছে কিনা সেটা আমরা দেখি। যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে যেটা অনেকেই হয়তো জেনে থাকবেন, যে প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা নিজস্ব লিগাল টিম থাকে, একটা নিজস্ব লিগাল সাপোর্টের প্রয়োজন পড়ে। ব্যাংকিং এর ক্ষেত্রে লয়ার্সরা যদি বা একটা নির্দিষ্ট ল ফার্ম যদি অ্যাসোসিয়েটেড হয়, তাহলে তার প্রয়োজনীয়তা, তার গুরুত্বটা কতটা বাড়ে, উপকারিতা কি কি রয়েছে? হ্যাঁ, মানে দেখুন, লিগ্যাল টিম থাকলে লিগ্যালি ব্যাপারগুলো ব্যাংকের জেনে নেওয়া পসিবল। যেটা ওকালতি একটা আলাদা জিনিস, যেটা এমপ্লয়ীদের পক্ষে জানা পসিবল না। আমরা ল পাস করে ওকালতি করছি বলে ওকালতির যে বিষয় বিবেচনাগুলো আমরা জানি, যেটা একটা ব্যাংকের এমপ্লয়ির পক্ষে জানা পসিবল না। এই জন্যই অ্যাডভোকেটের দরকার হয়, এই জন্যই আমাদের কাছে আসে, লিগালি যাতে সব ঠিকঠাক হয়।
বিশেষ করে যখন একটা লোন স্যাংশন হচ্ছে বা লোনের জন্য অ্যাপ্লিকেশন আসছে, লোন প্রসেসে আপনাদের ভূমিকাটা ঠিক কোন পর্যায়ে আসে? হ্যাঁ শুনুন, আমাদের একটা লোন নিতে গেলে অনেক রকম ডকুমেন্টেশনের দরকার হয়। কাস্টমার সেগুলো দেয়। ধরুন একটা ডিড খুব পুরনো ডিড, সেটা কি সাধারণ মানুষের পক্ষে বোঝা পসিবল হবে? একটা অনেক পুরনো প্রপার্টি একটা লোন হবে, পুরনো একটা ডিড, ধরুন 79-এর একটা ডিড, সেটা পেনে লেখা হবে, খাপ খাপ করে ভলিউম পেপারের উপর হবে। সেই ডিড আর এখনকার ডিড, কম্পিউটারাইজ ডিড, অনেক তফাৎ। তো সেটা কে বুঝবে যে প্রপার্টিটা সঠিক কিনা? যে শিডিউল প্রপার্টির উপর ব্যাংক লোনটা দেবে, আদৌ কি সে প্রপার্টি আছে, সেটা কে দেখবে? সেটা আমরা সার্চিং করে দেখবো, আমরা সেগুলো দেখে বিবেচনা করে যখন বলবো না এই জমিটা বা যেটাই উপর লোনটা হবে ঠিক আছে, তখনই ব্যাংক লোন দেবে। কারেক্ট। সেটার জন্য আমাদের লিগাল রিপোর্ট তৈরি করতে হয়। লিগাল একদম লিখিত আমরা দেখে সবকিছু ডকুমেন্টেশন করেই আমরা বলি, প্রপার ভেরিফিকেশন, একদম সব প্রপার ভেরিফিকেশন করে সবকিছু করে আমরা বলি যে এটা ঠিক, এটাতে ভাই লোন দাও, কি এটাতে লোন দিও না, এটার এই সমস্যা আছে। রাইট। সেটা সব ডকুমেন্টেশন দেখে তার উপর ডিপেন্ড করবে। মানে ব্যাংকের সঙ্গে একটা কোঅপারেট করে কাজ করা, যাতে যিনি লোনটা পাচ্ছেন তাদেরও কোনো সমস্যা না হয়, যে দিচ্ছে তারও কোনো সমস্যা না। একদম বোথ সাইড। একদম মানুষের জন্য কাজ, অ্যাবসলিউট। হ্যাঁ, সমাজের জন্য কাজই হলো উকিলদের কাজ, সেটাই আমরা করি। একদমই সমাজ সেবক। ঠিকই। আর এই সূত্র ধরেই পরবর্তী প্রশ্ন করবো। অ্যাকচুয়ালি সাধারণত যেটা হয়, এখনকার মানুষ বা কোনো সময় মানুষ তখনই সচেতন হতে পারেন যখন মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছচ্ছে, মানুষকে যখন জানানো হচ্ছে। দ্য মোর ইনফরমেশন দে গেট, দ্য মোর আমি যেটাকে বলতে পারি নলেজেবল দে বিকাম। তো সেই জায়গা থেকে একজন বড়োয়ার, মানে আপনারা যেহেতু অনেক ধরনের কেসেস ডিল করেন এবং অনেক এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সাধারণত কি কি ভুল আপনারা দেখেন যেটা বড়োয়াররা সাধারণত করে থাকেন? যদি আমরা হাইলাইট করে কিছু আলোচনা করতে পারি তাহলে হয়তো মানুষ একটু সতর্ক হয়ে যাবে। দেখুন, আরবিআই এর তো গাইডলাইন বেরোয় লোনের ব্যাপারে, সব আরবিআই এর ব্যাংকের কাছে গাইডলাইন চলে যায় কিভাবে লোন গুলো দেবে। মানুষ প্রথমে তো ব্যাংকের কাছেই যাবে, আর যে ভাই আমার একটা লোনের প্রয়োজন, ব্যাংক তাকে গাইড করবে কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট গুলো সে দেবে। আমাদের কাজ হলো সেইটা ঠিক আছে কিনা ভুল আছে সেটা বলা। এটা হলো আমাদের কাজ, যে এটা ঠিক আছে কি ভুল আছে সেটা বলা। অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী এখন তো দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল ব্যাপারটা অনেক বেড়ে গেছে। এখন তো মানুষের কাছে সংবাদ এমনিতেই পৌঁছে যায়, যেটা আগে ছিল না। আগে তো সোশ্যাল মিডিয়াটা ছিল না, এখন সব জায়গায় বিভিন্নভাবে অ্যাড বেরোচ্ছে, সব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে। এখন অনলাইনে সবাই আরবিআই এর গাইডলাইন গুলো দেখতে পাচ্ছে, সবই দেখতে পাচ্ছে যে লোন নিতে গেলে তাকে কি কি দিতে হবে, কি কি ডকুমেন্ট তার লাগবে। সে এমনিতে সচেতন। এখন মানুষ কিন্তু আগে থেকে এখন অনেক সচেতন হয়ে যাচ্ছে। এটা যেটা আগে ছিল না, সেটা কিন্তু এখন অনেকটাই সচেতনতা বেড়েছে। এখন অনেক ইনফরমেশন ওয়েবসাইটেও আপলোড করা হয়, সব ওয়েবসাইটে। আপনি এখন তো দেখুন না, সাধারণ জিনিসও গুগল করলেই পেয়ে যাবেন, সেরকমই। আর আমরা দেখবো যে লিগাল যে ব্যাপারটা, মানে ওগুলো ঠিক কি ভুল, সেটাই আমরা দেখবো। আমাদের কাজ হলো সেটা দেখা, অথেন্টিসিটি চেক করা। যেটা অথেন্টিসিটিটা কি আছে, এটা কি ঠিক আছে, প্রপার জমিটা কি প্রপার, জমিটার উপর আগে কি জমিটা কোনো কেনা বেচা হয়েছে, এটা এরকম হতে হয় যে ফ্লড, অনেক একটা জমি 50 বার বিক্রি হচ্ছে, সেটা কি হচ্ছে, সেগুলো আমরা দেখবো। আমরা আইনের দিকটা দেখবো, লিগ্যাল। ডিউ ডিলিজেন্সের গুরুত্ব কতটা? ডিউ ডিলিজেন্সের গুরুত্ব হলো, দেখুন কি বলবো, ডিউ ডিলিজেন্স নিয়ে গুরুত্ব অনেকটাই। ডিউ ডিলিজেন্সের গুরুত্ব এখন সব জায়গায় বেশি, শুধুমাত্র লোন বলে না, যে কোনো জায়গায় এটা গুরুত্ব বেশি। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে আসি। আসলে এই ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন অনেকেই হন। মানে অনেক সময় একটা ম্যানিপুলেশনের জায়গা থাকে, ডিসপিউটের জায়গা থাকে। সেই ক্ষেত্রে ডিসপিউট হ্যান্ডেল করেন কি করে? মানে এটা একটা বড় দিক। মানে কি ধরনের ডিসপিউট বলতে চাচ্ছেন? মানে বড়োয়ারদের ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট হয়ে থাকে, দেখুন, বড়োয়ারদের ক্ষেত্রে দেখতে হবে প্রথম ব্যাংকের সঙ্গে যখন লোন নিতে গেলে দেখতে হবে লোন এগ্রিমেন্ট। এটা একটা বড় ব্যাপার। লোন এগ্রিমেন্টটা কিন্তু খুবই ভাইটাল। দেখতে হবে এগ্রিমেন্টে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে, এটা বড়োয়ারদের ভালোভাবে বুঝতে হবে। সেজন্য সে প্রয়োজন পড়লে সে এগ্রিমেন্টটা নিয়ে আইনজ্ঞের সঙ্গে পরামর্শ সে করতে পারে, সে যদি বুঝতে না পারে। এগ্রিমেন্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কিছু লেখা থাকবে, সব তাকে কিভাবে কি হলো, তাকে কত টাকা তাকে ইএমআই দিতে হবে, কি করতে হবে না করতে হবে, কতটা সে পাবে, এই এগ্রিমেন্টের উপর কিন্তু টোটাল বিষয়টা অনেকটাই ডিপেন্ড করে। লোন এগ্রিমেন্টটা হলো ভাইটাল জিনিস, সেটাকে তাকে বুঝতে হবে।
বড়োয়ারকে। সে যদি বুঝতে না পারে সে কোনো উকিলের সাহায্য নেবে, যে আমি বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে দিন। সেটা দেখে সে বিবেচনা করবে যে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে সেই বড়োয়ার সেটা করতে পারবে কিনা, তারপরেই সে লোনের জন্য নেবে। ধরুন আমার ইএমআই বিশাল একটা হয়ে গেল, এগ্রিমেন্টে লেখা আছে আমাকে মাসে এত টাকা ইএমআই দিতে হবে, আমি পারবো না, তাহলে আমি কেন লোনটা নিতে যাব? আমি তো পারবোই না শোধ করতে। হ্যাঁ, লোন এগ্রিমেন্ট একটা ভাইটাল ব্যাপার। তারপরে তো পজিশন লেটার আছে, পরে কি হবে, এনওসি, এগুলো সব আছে, এগুলো সব দেখতে হবে। ডকুমেন্টেশনের উপরে ডিপেন্ড করছে টোটালটাই, সেটা ভালো করে বুঝতে হবে। যে কোনো ক্ষেত্রে লোন নিতে গেলে আমাকেও পার্সোনালি আমি যদি লোন নিই তাহলেও আমাকে এটাও দেখতে হবে। আসলে এখনকার সময় এতটাই ফাস্ট পেস লাইফ হয়ে গেছে, একটা সময় হয়তো মানুষ বুঝতেন না, জানতেন না, সেই জন্য পড়তেন না খুব একটা, ডকুমেন্টস গুলো খুব ভালো করে পড়তেন না, সেই জন্য একটা ম্যানিপুলেশনের বড় জায়গা থাকতো, মিসগাইডেড হয়ে যাওয়ার বড় জায়গা থাকতো, বা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার একটা বড় স্কোপ থাকতো। কিন্তু এখনকার সময় মানুষের হাতে সময় থাকা সত্ত্বেও, মানুষ হয়তো এডুকেটেড, অনেক বেশি সতর্ক, ইনফর্মড, তার সত্ত্বেও মানুষ খুব একটা পড়েন না, আপডেটেড থাকেন না, খুব একটা এই যে পাতাটা উল্টে পড়া সেইটারই প্রয়োজন মনে করেন না। হ্যাঁ, ওটা তো পড়তেই হবে। Exactly. না পড়লে কি, সে যদি মনে করে আমি এই এগ্রিমেন্ট আমি কিছু পড়বো না, তাহলে সে লয়ার হায়ার করুক, তাকে দেখাক। এই জন্যই তো লিগাল টিম, উকিলের পরামর্শ নিক। আমি যদি মনে করি আমি কিছু পড়বোই না, তাহলে সেটা আমি আমার উকিলকে বলবো, সেই বলে বুঝিয়ে দেবে ঠিক। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আমি ঠিক আছে কিনা, এই লোনটা নিয়ে আমি পরে কোনো ফাঁসাতে পড়বো কিনা, সেটা তো তাহলে আইনজ্ঞই বুঝিয়ে দেবে, একদম। আইনজীবী সে। একদম যে নিজে না পড়বে তাকে কোনো লয়ার কাছে যাওয়া উচিত। একদম। আমাদের কনস্টিটিউশনালি দেখতে গেলে অনেক ধরনের চেঞ্জেস আসছে, অনেক রুলস এ আপগ্রেডেশনস হচ্ছে, তো নিজেদেরকে কতটা আপগ্রেডেড রাখতে হয়, কতটা রিসার্চ করতে থাকতে হয়। হ্যাঁ, এটা কিন্তু এটা ডাক্তার লয়ার দুই পক্ষই। ডাক্তারদের যেমন ওষুধটা আপডেটেড রাখতে হয়, কোন ওষুধটা কিসে দেবো, জ্বরেরও 5 রকমের ওষুধ আছে, ওকালতিতেও কিন্তু তাই। সেটা কিন্তু একটা লয়ারের যে মামলা করবে তাকেও আপডেটেড থাকতে হবে, যে ব্যাংকিং এর কাজ করবে তাকেও আপডেট থাকতে হবে। প্রত্যেকটা এই লোনের ক্ষেত্রে আরবিআই এর রুলস অ্যান্ড রেগুলেশন গুলো চেঞ্জ হতে থাকে, বিভিন্ন সময় তো রুলস বেরোয়, আজকে এভাবে লোন হবে, কাল তো এভাবে লোন হবে, আজকে এই প্রসিডিওর, কালকে ওই প্রসিডিওর, বিভিন্ন ভাবে চেঞ্জেস থাকে, সেগুলোকে ফলো আপ করতে হবে, পড়াশোনা করতে হবে। মেনলি হলো পড়াশোনা, যেমন কেস করতে গেলেও পড়তে লাগবে, এটা করতে গেলেও পড়তে লাগবে। ঠিকই। আপডেট না থাকলে আমি কি করে কাজ করব? একদম। যে কোনো কেউ। এবং সেই জন্যই বোধহয় এই ধরনের ফার্মের গুরুত্বটা অনেকটাই বেশি, কারণ সাধারণত আমরা যারা লোন নিচ্ছি বা নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছি, তারা এত বেশি করে আপডেটেড আমরা থাকতে পারবো না। সুতরাং কোনো লোন নিতে গেলে বা কিভাবে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয়, সেই জন্য একজন বিশেষজ্ঞের যদি গাইডেন্স আমরা পাই, তাহলে আগামী দিনে আমাদের আর কোনো সমস্যা হবে না। এর জন্যই তো উকিল বাবুদের কাছে সবাই আসে। উকিলদের তো ওই যে বললাম, সমাজ গঠনের কাজ, সমাজে যেই মানে লুপহোলস গুলো থাকে সেটাই গঠন করাই উকিলদের কাজ। ঠিক। হ্যাঁ, আমরা হয়তো বেনিফিট পাই, আমরা টাকা পাই, কিন্তু সেটা বড় কথা নয়। কিন্তু আমরা কিন্তু সমাজ সার্ভিসটা দিচ্ছি, সার্ভিসের বিনিময়ে কিন্তু আমরা টাকাটা নিচ্ছি, এমনি না। এবং আমরা প্রপার সার্ভিস দিচ্ছি। আমাদের টার্গেটই হলো মানুষ প্রপারলি সবাই বুঝুক, জানুক, প্রপারলি কাজগুলো হোক। এখন যখন যেহেতু আমি শুরুতেই বললাম, প্রশ্নের শুরুতে, যে ডিজিটাল নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং ফ্রড, ফেক কেসেস বহু এখন ভীষণ ভাবে বাড়ছে, বই কমছে নয়, মানে কমছে না। সেক্ষেত্রে কমন কোন কোন ধরনের লোন রিলেটেড ফ্রড কেসেস বা ব্যাংকিং রিলেটেড ফ্রড কেসেস সামনে আসছে রিসেন্টলি? সবই ব্যাংকিং রিলেটেড, লোন রিলেটেড কেস হলো যেগুলো এখন বেশি আসছে, এটা আমাদের সাউথ 24 পরগনায় খুব আছে। একই জমি 50 বার বিক্রি হওয়া, একই লোনের জমি, লোন নিয়েছে, পরে দেখলো সেই জমি অলরেডি বিক্রি বাট্টা হয়ে গেছে, আগেও 500 বার লোন। এরকম সাউথের যে বাইপাসে অনেক ওরকম জমি আমরা সমস্যায় পড়েছি, ওরকম কেস আমরা করেছি, কেসও করেছি। সেই ফ্রডের সমস্যাটা বেশি থাকছে, 420 হচ্ছে, চিটিংটাই বেশি। রাইট। আমার মনে হয় একটা ফার্মের ক্ষেত্রে যেহেতু এটা বোথ সাইডস মেনটেন করে চলতে হয়, একটা ব্যালেন্স মেনটেন করে চলতে হয়, ব্যাংকের ইন্টারেস্ট এবং বরোয়ারদের রাইটস, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে ব্যালেন্স মেনটেন করে কাজ করাটা কতটা কষ্টকর, তার জন্য মানে বিশেষতভাবে কি কি ধরনের গাইডলাইন্স আপনাদেরকেও মেনে চলতে হয়? হ্যাঁ, আমরা দেখুন, আমরা লিগ্যাল রিপোর্ট তৈরি করার আগে দেখি ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা। আগে আমাদের দেখতে হবে যে ডকুমেন্ট গুলো যা যা আমাদের ডিড যেগুলো আমরা পাচ্ছি, সেই ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা, সেটা আমরা দেখে বুঝে তারপর আমরা রিপোর্টটা তৈরি করি। যদি আমরা দেখি সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, তাহলে আমরা লোনের জন্য ওকে করি যে এখানে লোন দিতে পারো। যদি দেখি কিছু কিছু প্রবলেম আছে, ধরুন
প্রপার্টিগত কোনো প্রবলেম আছে, আমরা সার্চিং করে দেখলাম না যে দলিলটা দিয়েছে সেরকম কোনো জমি নেই, একটা দলিল দিল লোনের জন্য, আমি সার্চিং করে 15 বছরের সার্চিং করতে হয়, 15 ইয়ার সার্চিং এর দরকার হয়, সার্চিং করে আমি দেখলাম ওই জমিটাই নেই, তখন আমি কি ব্যাংকে বলবো যে এটার লোন দিন? নিশ্চয়ই না। সেভাবে দুপক্ষকে দেখে আমরা করতে হয়। যদি একদমই। লোন নেওয়ার ক্ষেত্রে যে বড়রা লোন নিচ্ছেন, যেহেতু অনেক দর্শক বন্ধু এমন আছেন, ওই যে বললাম এখন একটা নেসেসিটি হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটু যদি আমরা তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে যারা লোন নিচ্ছেন বা লোন নেবেন আগামী দিনে, তারা কোন কোন দিকটা মাথায় রাখবেন যাতে তাদের লোন নেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। হ্যাঁ, লোন নিতে গেলে দেখতে হবে যে যে প্রপার্টিটার উপর লোন নেবে, আগে দেখতে হবে যে প্রপার্টিটার উপর লোন মানে যে নেবে বলছেন, হ্যাঁ, বড়োয়ার যে নেবে, যে প্রপার্টিটার উপর সে লোনটা নেবে সে ঠিক আছে কিনা, আগে প্রপার্টির ডকুমেন্টেশনটা ঠিক থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে ডকুমেন্টেশনটা ঠিক না হলে হবে না। এগুলো তো সব ডকুমেন্টেশনের উপর ডিপেন্ড করে। একটু আগে ডিজিটালাইজেশনের কথা হলো, এখন অত্যন্ত প্রচলিত একটি শব্দ ব্যবহার হচ্ছে বা ফ্রেজ রাদার ব্যবহার হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং অনেকেই এটা নিয়ে বেশ ইনসিকিউর। প্রায় প্রত্যেকটা ডোমেন, প্রত্যেকটা প্রফেশনাল এই বিষয়টা নিয়ে ইনসিকিউর যে আদতেও কি এআই আমাদের জায়গাটা নিয়ে নিতে পারবে। আপনার কাছে এই প্রশ্নটা রাখবো যে কারণ বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে এআই এর সাহায্যে রোগীর প্রাণ বেঁচেছে, অনেক ক্ষেত্রে এরকমও ঘটনা, হ্যাঁ এরকম একদম এরকমও সামনে এসেছে যে ইভেন পুলিশ সেক্টরেও কিন্তু গাইডলাইন নেওয়া হচ্ছে বা হেল্প নেওয়া হচ্ছে এআই এর মাধ্যম দিয়ে। তো সেক্ষেত্রে এআই কতটা প্রভাব ফেলবে এই সেক্টরে বলে ধারণা? হ্যাঁ, এআই তো সব জায়গায় প্রভাব, এখানেও তাই। এআই প্রভাব ফেলবে এই কারণে, দেখুন এখন এআই এর যে বিভিন্নগুলো অ্যাপগুলো হয়েছে এআই তে, দেখুন একটা লোনে রিপোর্ট করার সময় মাথা খাটিয়ে মানুষ যতটা মাথা খাটিয়ে যেটা করবে তার যতটা টাইম নেবে, আমার একটা কাজ করতে 3 দিন টাইম লাগলো, এআই সেটাকে 10 মিনিটের মধ্যে সলভ করে দেবে, তাড়াতাড়ি কাজটা হবে, হচ্ছেও। ইভেন এই ChatGPT অ্যাপ, সাপোজ ChatGPT অ্যাপ, এটাও তো একটা এআই এরই অংশ। তা আপনি কোনো প্রবলেম ChatGPT অ্যাপে ফেলুন, তার আনসার বেরিয়ে যাবে, 5 মিনিট আপনার লাগবে না। সেটা যদি কোনো মানুষ মাথা খাটিয়ে করতে যায় তার 3-4 দিন টাইম লাগবে। রিসার্চ কি এখন আপাতত যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদেরকে, তাহলে কি তারা আপনাদেরকে কন্ট্যাক্ট করে, মানে স্ক্রিনে দেওয়া তো ডেফিনেটলি নাম্বার থাকবে, যারা পার্সোনালি আপনাদের সঙ্গে কথা বলতে চায়, গাইডেন্স চায়, কারণ প্রত্যেকেরই তো একটা বিশেষজ্ঞের প্রয়োজন পড়ে নিজস্ব জীবনে গাইডেন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটা দিক যেরকম নাম্বার গেল অন স্ক্রিন, যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এই সংক্রান্ত বিষয় যেটুকু আলোচনা হলো, খুব সংক্ষেপে আলোচনা করার আমরা চেষ্টা করলাম, সাধারণত যে প্রশ্নগুলো মাথায় আসে বা যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে একজন বড়োয়ারের পক্ষ থেকে, কারণ ব্যাংক যেটা করছে সেটা ব্যাংকের পার্ট, এবং সেটা ডেফিনেটলি একজন বিশেষজ্ঞ এবং ফার্মের সঙ্গে সেই ব্যাংক কোঅর্ডিনেট করে নেবে, কিন্তু বড়োয়ার হয়ে যে লোন অ্যাপ্লিকেন্ট রয়েছেন তিনি তার দিক থেকে কিভাবে নিজেদের বিষয়টাকে একটু গুছিয়ে নিতে পারেন, সেই জন্য যদি আপনারা কোনো রকম কোয়েরি নিয়ে পৌঁছতে চান এমএম অ্যাসোসিয়েটস এর কাছে, তাহলে সেটাও আপনারা করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অ্যাজ সাচ অনলাইনের কোনো ব্যবস্থা রয়েছে কি, বা কনসালটেশনের ক্ষেত্রে তাদেরকে কি আসতে হবে? না, দেখুন এসে তো কথা বললেই তো, আমি এই যে প্রথমেই বললাম না, অনলাইনে থেকে এই সমস্ত লিগাল সমস্যাগুলো নিজেকে এসেই করা ভালো, সেটা যে কোনো লিগাল সমস্যা নিজে এসে করলেই ভালো। তো অনলাইনে কেউ যদি আসতে না পারে, নিশ্চয়ই আমরা অনলাইনে আমরা কথা বলবো, কেন বলবো? এখন তো অনেক রকমের অ্যাপ বেরিয়েছে, তাতে কথা বলে নেবো। কেউ যদি মনে করে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি এই লিগ্যাল বিষয়গুলোর অনেকের কাছে কিন্তু বেশ ভয়ের, অনেকেই সচরাচর যেতে পৌঁছতে পছন্দ করেন না একজন বিশেষজ্ঞের কাছে, এটা ভেবে যে আবার ঝামেলার সম্মুখীন হবেন, কিন্তু না, অ্যাকচুয়ালি যদি গাইডেন্স না নেন, সঠিক সময় যদি সঠিক গাইডেন্সটা না নেন, তাহলে ঝামেলা হবে। কারণ দিন দিন লোনের চাপ বাড়বে বই কমবে না, এবং তার সঙ্গে এখন যে ধরনের আপগ্রেডেশনের কথা আমাদের আলোচনার মধ্যে সামনে এলো, সেই আপগ্রেডেশন গুলো কিন্তু হতেই থাকবে, চেঞ্জেস উইল কাম, এবং সেই আপগ্রেডেশন আপনাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, আপনারা কোন সময় কোন টাইম ফ্রেমের মধ্যে আসছেন, সেই সব কিছু নিয়ে আপনাদের একজন বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন পড়বে। অপরদিকে যারা এই
এই প্রফেশনে আসতে চাইছেন, নতুন করে এই প্রফেশনের হাত ধরতে চাইছেন, মানুষের পাশে দাঁড়াতে চাইছেন, যে কথাটা বারবার দিদির সঙ্গে কথা বললে আসে সুদেশনাদির সঙ্গে, যে এটা একটা সার্ভিস এবং এই সার্ভিসে সবাই যদি সবার হাত ধরে থাকে তাহলে অনেকটা মসৃণ হয়ে যায় আমাদের সমাজের পথ চলাটা। সেক্ষেত্রে দিদি, ইয়াং অ্যাডভোকেট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো টেক অ্যাওয়ে মেসেজ থাকে আপনাদের তরফ থেকে, অ্যাসোসিয়েটস এর তরফ থেকে যদি কোনো পরামর্শ থাকে। হ্যাঁ, যারা আসতে চাইছে এইসব কাজ করতে, যে অ্যাডভোকেটরা, কাজটা ঠিক মতো করতে হবে, এটাই হলো মূল কথা। কাজটা ঠিক মতো করতে হবে, আগে কাজ। আগেই টাকার পিছনে ছুটলে কিন্তু হবে না, আগেই আমি টাকার পিছনে ছুটলাম তাহলে কিন্তু হবে না। কাজটা তাকে ঠিক মতো সার্ভিসটা দিতে হবে। আমি ছোট থেকে 20 টাকা পেতাম আগে কোর্টে গিয়ে। হ্যাঁ, 1999-এর কথা বলছি। সেই সময় আমি যখন প্রথম কোর্টে যাই আমি 10-20 টাকা পেতাম। আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করেছি, সব কাজই করেছি। আসামিদের হাতে টিপ দেওয়া থেকে শুরু করে সবই করতাম। 20-30 টাকা থেকে আমার শুরু। আমি কিন্তু এটা মনেই করি না, আমি কিন্তু কাজটাই আগে প্রায়োরিটি দিয়েছি। আমার তাই ইয়ং জেনারেশন যারা আছে সবাইকে একই কথা বলতে চাই, কাজটা আগে করো। কাজ করলে পয়সা এমনি আসবে। ঠিকই। এবং একদম শেষে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, লোন, ব্যাংকিং এবং ব্যাংকের সঙ্গে এই যে লিগাল টিমের ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা, সেক্ষেত্রে বড়োয়ার যারা রয়েছেন, ব্যাংক তো নিজের গাইডলাইন্স, আরবিআই রয়েছে গাইডলাইন দেওয়ার জন্য এবং তার সঙ্গে আপনাদের সহযোগিতা রয়েছে, কিন্তু বড়োয়ার অর্থাৎ যারা অ্যাপ্লিকেন্টস, যারা লোন নিতে চাইছেন, কোনো ব্যাংকের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের উদ্দেশ্যে একদম শেষ আপনার তরফ থেকে টেক অ্যাওয়ে মেসেজ। কারণ আপনি বারবার এই প্রসঙ্গে বললেন যে ডকুমেন্টেশন, ভেরিফিকেশন, সঠিকভাবে সচেতন থাকা, সতর্ক থাকা ভীষণভাবে দরকার, যাতে পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়। কারণ সমস্যা হলে ওটা আবার টাইম টেকিং হয়ে যেতে পারে। সুতরাং তাদের উদ্দেশ্যে একদম ফাইনাল টেক অ্যাওয়ে মেসেজ। দেখুন, বড়োয়ারদের মধ্যেও কিন্তু এমন অনেক আছে যারা কিন্তু ভুলভাল জমি লোন দিচ্ছে। একেবারে বড়োয়ারদের সবাই যে কাস্টমাররা সবাই যে ঠিকঠাক তা কিন্তু নয়। এমনও আছে যে বড়োয়ারাও কিন্তু ভুলভাল জমি ইচ্ছে করে দিচ্ছে। অনেক বড়োয়ার আছে যারা ইচ্ছে করে জেনে বুঝেও লোন এরকম ভাবে, আমার জমিটা ডিসপুট জমি, একবারে লোন দিয়ে টাকা মেরে আমি পালিয়ে যাচ্ছি, এরকমও আছে। ফ্রডও আছে। ফ্রডটা শুধুমাত্র কিন্তু একটা দিকে কিন্তু স্টে করছে না, ফ্রডটা কিন্তু অনেক কাস্টমাররাও করে। এরকমও আছে কাস্টমাররা ফ্রড করেছে, ব্যাংক তাদের এগেইনস্টে মামলা করেছে, এরকমও আছে। একই জমি সে লোন দিচ্ছে বারবার করে, ব্যাংক সেটা বুঝতে পারেনি, কোনো কারণে বুঝতে পারেনি, লোন দিয়ে দিয়েছে। পরবর্তীকালে দেখা গেছে সেই জমি অলরেডি আগে কাজ হয়ে গেছে। তখন কিন্তু কাস্টমাররাও কিন্তু এই ভুলটা এরকম করছে। একমাত্র যে ব্যাংক যে সাফার করছে তাও না, কাস্টমারও বদমাইশি করছে, এরকমও হয়। সেটা যাতে না হয়, সবাই যেন ঠিকঠাক করে, এটা আমি বলবো। তুমি যখন লোন দেবে তুমি প্রপার জমি লোন দাও, আর ব্যাংককেও আমি বলবো যে তুমি ভাই দেখে শুনে দাও, যাতে সবকিছু দেখে বিচার করে তুমি দাও। একদম, যাতে বোথ সাইড বেনিফিটেড হয়। বোথ সাইড বেনিফিটেড এভাবেই হবে। সবার মধ্যেই 420 আছে, অনেক সবার মধ্যেই আছে। এখানে ফ্রডটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, কাস্টমারও করছে এরকম। অনেক কাস্টমার এরকম আছে যে ফ্রড জমি লোন দিচ্ছে। সবাইকে দেখে শুনে, আমি বলবো সবার ক্ষেত্রে একটাই বার্তা, ব্যাংকও তুমি ভালো করে দেখে নাও, দেখে শুনে তুমি স্যাংশন করো লোন। আমি কাস্টমারদের উদ্দেশ্যে এটা বলবো, তোমরা ভাই লিগ্যাল ম্যাটারের মধ্যে অত জড়িও না, ঠিকঠাক জমি লোন দাও, তাহলেই তো সব ঠিক থাকবে, একদম স্মুথ হবে ব্যাপারটা। আর কেস হলে তো আমাদের ভালো, আমরা তো ক্রিমিনাল কেসই করি। একদম, থ্যাংক ইউ সো মাচ দিদি। এতক্ষণ আলোচনা করে ভীষণ ভালো লাগলো, ভীষণ ইনফরমেটিভ ছিল, তথ্য বহুল একটা আলোচনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের তো ডেফিনেটলি ব্যক্তিগতভাবে এবং সকল দর্শক বন্ধু যারা ছিলেন তাদের উদ্দেশ্যেও এতটা সুন্দর সহজ ভাষায়, আইনি ভাষা তো খুব কঠিন, কিন্তু এতটা সহজে আমাদের সামনে বিষয়গুলোকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ, এতটা সময় দেওয়ার জন্য। আরো একবার সকল দর্শক বন্ধুকে বলবো, যদি এই সংক্রান্ত ব্যাংকিং রিলেটেড বা লোন রিলেটেড কোনো রকম সমস্যা, কোনো রকম গাইডেন্সের প্রয়োজন পড়ে, কোনো কোয়ারি থেকে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে এই প্রসঙ্গে যে কোনো সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করুন অ্যাসোসিয়েটস কে। আজকের মতো এই পর্যন্তই। এই ধরনের আপডেটস এর জন্য চোখ রাখুন কথাবার্তা টিভির পর্দায়। নমস্কার।